স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আত্মঘাতী হামলার ভয়ে সতর্ক দেশবাসী, সন্ত্রাসবাদ প্রতিরোধে ব্যস্ত, নিরাপত্তা প্রসারণ, তবু জামায়াত প্রশ্নে আটকে আছে জাতির একতা। এইসব নিয়ে আজকের আলোচনা অনিশ্চিত যাত্রা। কথা বলতে স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদুল খোকন আমাদের সাথে এসে যোগ দিবেন। স্বাগত আপনাদের। অধ্যাপক মিজানুর রহমান, জঙ্গিবাদ বিরোধী যে ধরনের জাতীয় ঐক্যে আওয়ামী লীগ আগ্রহী, তাতে বিএনপির কোনো ঠাঁই নেই, এটি একদম স্পষ্ট। 14 দলের বাইরে বড় জোর জাতীয় পার্টিকে নেয়ার মানসিকতা তারা দেখাচ্ছে। এই ধরনের জাতীয় ঐক্য জাতিকে আসলে কতটা ঐক্যবদ্ধ করতে পারবে বলে আপনি মনে করেন? আমি প্রথমে এই ঐক্য ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কিসের ঐক্য এবং কেন ঐক্য, কি ওই ঐক্য হলে এটা রেজাল্ট কি হবে, কাজটা কি? আমি তো মনে করি যে যেটা এখন দরকার, যে যে মানে এই ঐক্যটা স্যার, মানে আমাদের সবারই কমন শত্রু জঙ্গিবাদ, এটা ধরে আমাদের সবারই এগেইনস্টে দাঁড়ানো। আমরা সবাই মিলে বললেই তো হয়, এটা সবাই বললেই তো হয়, এটা আলাদা আলাদা করে প্রোগ্রাম দিয়ে সব দল বলুক। ঐক্যটা এখন বেগম জিয়া বলে ফেলছেন বলে কি মানে এটা একটু মনে হচ্ছে যে না আসলে না, আগে আমাকে আপনি বলেন ঐক্যটা কি এবং করার পরে এটার ইয়েটা কি, মডাস অপারেন্ডি কি হবে? ওটা কি একসাথে একদিন বসে একটা ঘোষণা দিবে যে আমরা সবাই সন্ত্রাস বিরোধী? হ্যাঁ, তো সেটা তো আলাদা আলাদা করে মিটিং করে বললেই পারে, মিছিল করে একসাথে বললে সেটার ইমপ্যাক্ট একটু বেশি হবে না স্যার? কোথায় ইমপ্যাক্ট হবে? সন্ত্রাসীর কাছে না, কার কাছে ইমপ্যাক্টটা বেশি হবে? সবাই মনে করবে যে এটা আসলে একটা পলিটিক্যাল কোনো না, তখনই তো, এখন সবাই যখন একসাথে মিলে বলতে আসবেন তখন তো বলা হবে যে কারা কারা একসাথে আসবেন। আচ্ছা, তো সেখানে যদি দেখা যাচ্ছে যারা মানে আপনি সন্ত্রাসের কাছাকাছি মনোভাবাপন্ন যারা আছে অথবা সন্ত্রাসের যারা অতীতে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকেও যদি বলেন যে আমরা এখন শান্তি চাই, তাহলে কেমন হবে সেটা? আমি মনে করি যে এখন এই যে কথাগুলো হয় মাঝে মধ্যে, মানে এগুলো একেবারে আমরাও পলিটিক্যাল পদ্মের মতো, যে কোনো একটা সমস্যা হলেই কেউ কেউ বলে যে দুই নেত্রী এসে যদি একসাথে একদিন বসে যায়, একটু চা খেলে নাকি সমস্যাগুলো, এই জিনিসগুলো কি এত সোজা, এত সহজ? আর আজকের যে সমস্যা, যেটা আন্তর্জাতিক সন্ত্রাসের যে আমরা এখন আক্রান্ত হচ্ছি, বা আমাদের যে লোকাল যে সন্ত্রাসী গোষ্ঠী ছিল এদের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী যে যোগাযোগ, এইগুলো আমি মনে করি না যে একেবারে তো ঐক্য। যদি এই কথাগুলো আজ কদিন যাবৎ বলা হচ্ছে যে কেনা বলা হয় বিদেশে যখন এরকম কোনো ক্রান্তিকাল আসে দেশের জন্য তখন সবাই ঐক্যবদ্ধভাবে, কিন্তু সেটা গিয়ে আমি ফরাসি দেশে এটা দেখছি, জার্মানিতে দেখছি, ওরা তো ওই বিরোধী দল সমালোচনাই করতেছে যে সরকার এতে ব্যর্থ হয়েছে। এবং কেন বলা হয় সার্কোজি যেভাবে তার প্রতিপক্ষ বর্তমান প্রেসিডেন্টকে আক্রমণ করলো, তো আমি তো মনে করি না ওরা দুইজনে মিলে যদি বলতো যে আমরা সন্ত্রাস চাই না, এতেই সন্ত্রাস দূর হয়ে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। এটা তাহলে আমাকে কেউ বলুক যে এই প্রসেসটা এইভাবে ঐক্যটা আমাদের প্রদর্শন করতে হবে। আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করুন? না, আমি আপনার প্রশ্নে না, আমি যেটা মনে করি কি, ধরেন আমাদের দুই রাজনৈতিক শিবিরের মধ্যে এত বেশি মতভেদ, এত বেশি তিক্ততা রয়েছে, যদি সিম্বলিক্যালিও দুটা দল একসাথে বসে মহাসচিব পর্যায়ে বলতো যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং এটা রক্ষা একটা কর্মকৌশল প্রণয়ন করতে হবে, একটা কনসালটেটিভ প্রসেসের মধ্যে একটা কর্মকৌশল যদি প্রণয়ন করতে, তাহলে কি হতো স্যার জিজ্ঞেস করছিল। কর্মকৌশল প্রণয়ন করে দেশের মানুষ একটু আশাবাদী হতো, এটা তো কনফার্ম, সবাই আশাবাদী হতো, সাধারণ মানুষ আশাবাদী হতো। এখন ধরেন যারা নিরাপত্তা বলয়ে আছে, যারা বড় বড় পজিশনে আছে, সশস্ত্র পুলিশ নিয়ে আছে, হেভিলি প্রোটেক্টেড আছে, তাদের তো সেরকম কোনো ভীতি নাই, সাধারণ মানুষ আশাবাদী হতো। সেকেন্ড হচ্ছে জঙ্গিদের স্পেসটা কমে যেত, কারণ আপনি যদি ইয়েটা দেখেন, যখন একটা দেশের মধ্যে জাতীয় ঐক্যমত থাকে না, প্রচণ্ডভাবে বিভক্ত থাকে, তখন এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু আমি মনে করি এই জাতীয় ঐক্যটা কোনোভাবেই এটা হবে বলে আমি বিশ্বাস করি না, কোনো দিন হবে না। কেন হবে না, আমি আপনার কারণটা বলি। কারণ এতদিন সরকার জঙ্গিবাদ দমনের নামে সমানে আপনার বিএনপির জামাতের কর্মীদেরকে গ্রেফতার করেছে এবং সমস্ত ঘটনার জন্য বিএনপি জামাতকে দায়ী করেছে। এমনকি আওয়ামী লীগের কোনো নেতা ইউরোপে, তুরস্কে, ওইসব জায়গায় যে জঙ্গি হামলা হয়েছে সেজন্য বিএনপিকে দায়ী করেছে। ফাইজলামি করেছে কিনা জানি না, কিন্তু এই ধরনের ফাইজলামি তো অসহ্যকর। টার্কিতে, ফ্রান্সে, বেলজিয়ামে আক্রমণ এটা নাকি বিএনপি করেছে। এখন এই স্তরে যখন চলে যায়, তখন এখন আওয়ামী লীগ যদি বিএনপির সাথে বসে, ঠিক আছে আমরা জঙ্গি বিরুদ্ধে একটা ঐক্য করব, তার মানে হচ্ছে এতদিন যাবৎ তারা যে বিএনপিকে গালি দিয়ে আসতো, বিএনপি জঙ্গিবাদ করছে, বিএনপি সমস্ত কিছু করছে, ওইটা তো ডিফিটেড হয়ে যায়। এই সীমাবদ্ধতা তারা কাটাতে পারে না। কারণ এটা জেনেই কি বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যে ডাক দিচ্ছেন, যেহেতু আপনি আওয়ামী লীগের সীমাবদ্ধতা এটা জেনে করেছেন কিনা আমি জানি না, তবে আমার অ্যানালাইসিস হচ্ছে একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। না, পলিটিক্যাল মাইলেজ নিতে পারে। পলিটিক্যাল মাইলেজ যদি নেয়, আপনি পলিটিক্যাল মাইলেজের সুযোগ দিবেন না, আপনি বলুন আসেন জাতীয় ঐক্য করি, জি আসেন বসি, কি প্রবলেম?
আপনি যদি জাতীয় ঐক্যের কথা বলে যদি আপনি বিএনপির সাথে বসে এটাও বলেন যে বিএনপি জঙ্গিবাদের সাথে জড়িত থাকুক আর না থাকুক এখন থেকে তার কমিট করতে হবে, থাকবে না। আপনি তো পলিটিক্যাল চালাকি করতে পারেন, আপনি মাইলেজ নেওয়ার সুযোগটা দিচ্ছেন কেন? Right. ঠিক না? আর একটা কথা হচ্ছে কি, দেখেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সবচেয়ে বেশি মানে কষ্ট লাগে এই জিনিসটা, যখন পুলিশ সুপার বাবুল আক্তারের বউ মারা গেল সমানে বলা হলো জঙ্গিরা করেছে, এটা একদম সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন বলেছে না, বলার পর সমানে লোকজনকে ধরলেন, ধরার পর কয়েক হাজার ধরলেন, এর মধ্যে বললেন কয়েক শত হচ্ছে জঙ্গি, আর বাক্তার মানে বাকিরা নিরীহ। নিরীহ না, মানে বিভিন্ন অন্য মামলায় অন্য যারা মামলায় ওরা তো জঙ্গি না, না। ওরা চুরি মামলায় বা সেটি ডাকাতি পুলিশই মামলায় বলেছে বা হতে তথ্য পারে। দিয়েছে, জি, But অন্য সবাই আমরা কনফার্ম না, এটা পুলিশের ভার্সন। জি, পুলিশের আমরা এখন এমন একটা যুগে বাস করি যে পুলিশ বলেছে এটা আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে সিরিয়াসলি নিচ্ছি না, মানে আমরা পুলিশ seriously বলেছে, বিশ্বাস করছি। অনেকে কেউ বিশ্বাস কেউ- আমি অবশ্য করি না। আমি আপনি করেন না, কেউ কেউ বলার চেষ্টা করে পুলিশ বলেছে। যেমন আমি যখন এই গ্রেফতারগুলো হয়েছে অনেকে আমি বলতে শুনেছি তারা তো অন্য বিভিন্ন অপরাধে জড়িত ছিল। আমার কাছে খুবই অবাক লেগেছে, আলোচকরা আসে কোত্থেকে যে অন্য অপরাধে জড়িত ছিল, আপনি জানলেন কিভাবে? Right. কিভাবে জানলো? পুলিশ বলেছে। পুলিশ বলেছে। পুলিশ কি বাংলাদেশে পৃথিবীর কোন দেশে কি পুলিশ সব মানে বলা- আমাদের কথা এটা বলে? বিপদ হয়েছে ডক্টর নজরুল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদিকে পুলিশ বলছে যে ওরা অন্য অপরাধী, অন্যদিকে বিএনপির ওরা বলছে যে ওরা বিএনপি জামাতের কর্মী। আচ্ছা ধরেন অন্য অপরাধে বিএনপি অপরাধী। জামাতের কর্মী, ঠিক আছে, মানে ধরেন যাদেরই ধরা হোক তাদেরই বিএনপি ধরেন জামাতের কর্মী। অন্য অপরাধে অপরাধী, যাই Right. হোক। তো আমি বললাম এই পুরা আওয়াজগুলাতে যে কত ফাঁপা, কত অন্তঃসারশূন্য, কত সেটি। পলিটিক্যালি মোটিভেটেড, সেটা আমরা আবার দুদিন পরে এটা একটা প্রমাণ হচ্ছে সবচেয়ে বড়। এটা পরে দেখা গেল বাবুল আক্তারকে কেন এইভাবে জিজ্ঞাসাবাদ করা হলো, কেন তাকে চাকরি ছাড়তে বলা হয়েছে, এই ঘটনার রহস্য কি? তা আপনি যখন আপনি যারা বলেন আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যটুকু, কিসের জাতীয় ঐক্য? প্রথম দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা এবং সামর্থ্য। আপনি যদি সাগররুনি হত্যাকাণ্ড এত বছর আগে হয়ে গেছে কিছু করতে না পারেন, বাবুল আক্তারের স্ত্রী হত্যার জন্য কিছু করতে না পারেন, আপনি তনু হত্যার ব্যাপারে যদি কিছু করতে না পারেন, এগুলি তো জঙ্গির আক্রমণ না, এগুলি তো ভয়াবহ কোনো অপরাধী Right. চক্রের সাথে জড়িত না। আপনি যদি এগুলি আনার্ট করতে না পারেন তাহলে আইদার আপনার ইচ্ছা নাই অথবা সামর্থ্য নাই। তো এই পর্যায়ের অপরাধ যখন দমন মানে উদ্ঘাটন করতে না পারে তখন জঙ্গিবাদ দমন করতে পারবে এই সরকার, এই আস্থা কিভাবে আসবে বলে? প্রফেসর মিজানুর আচ্ছা, রহমান, আপনি- পুলিশের তো সীমাবদ্ধতা আছে, কিন্তু পুলিশের অনেক জায়গাতে সফলতাও আছে, কারণ যে ঘটনাটা ঘটতে পারতো শোলাকিয়ায় সেটা পুলিশই ঠেকিয়েছে। আমি মনে করি এই পুলিশের কথা আমরা কতটা বিশ্বাস করবো না বিশ্বাস করবো। আর সবচেয়ে বেশি হাস্যকর আমার কাছে মনে হয় যে কতগুলো লোক যখন বলে ঐক্য 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 হলেই সমস্যাটা সমাধান হবে, তারা সমস্যাটার সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। এই আপনার কাছে কি মনে হয় যে কি হলে সমস্যার সমাধান হবে? না সমস্যার জন্য তো আমরা বলি যে এটার প্রবলেমটা একটা ইভেন পলিটিক্যাল প্রবলেম, এটা একটা এটা টোটাল global সিরিয়াস phenomenon। সামাজিক সাংস্কৃতিক সমস্যা রয়ে গেছে এটা। এবং আমরা যেটা বলি তো সামাজিক সাংস্কৃতিক সমস্যা বলে কি আমরা পার পাবো, মানে এর পেছনে কোনো কারণের কথা কি আমরা না, বলতে পারবো? পেছনের কারণ তো অবশ্যই আছে। আমরা যে এটা তো একটা মতাদর্শগত তো মানে আজকে আবার দেখলাম যে সবগুলো আমাদের ঘটনা যেগুলো আইএস ওয়েবসাইট থেকে আইএস দাবি করছিল এর মধ্যে 5টাকে আবার খারিজ করে দিয়েছে, যে ওরা এখন বলতেছে এগুলো আমরা করি নাই। তার মানে হচ্ছে আমাদের লোকাল যারা কেউ না কেউ এটা করছে। কিন্তু আমি মনে করি যে প্রবলেমটা কেবলমাত্র রাজনৈতিক বা পলিটিক্যালি এই জিনিসটার সমাধান করে ফেলবো, এটা হবে না। এটার মধ্যে বড় ধরনের একটা সামাজিক সমস্যা বা সামাজিক যে ডিপ্রাইভেশন বা এগুলোকে কিন্তু political- এক্সপ্লয়েট করা, এগুলোকে ব্যবহার করা, এই বিষয়গুলো কিন্তু রয়ে গেছে। এটা যদি আপনি আরেকটা আমরা আগেও এইগুলোকে দেখছি, যে কোনো একটা জিনিস মতাদর্শ যখন আসে, যেমন একসময় একটা গ্রুপ মার্ক্সবাদ লেনিনবাদের নামে অস্ত্র নিয়ে কেনা বলা হয়, লাল পতাকা নিয়ে মানুষ মেরে সর্বহারার এক নায়কত্ব কায়েম করার জন্য দেশে দেশে এখনো করছে। আজকেও ওয়েস্ট বেঙ্গলে 10 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করছে। এইগুলো কোনো দীর্ঘস্থায়ী কোনো ফেনোমেনন না, এটা পরাজিত হবে এবং এইটাও একই অবস্থা। আপনি পরাজিত হবে, আপনি এটি মনে করছেন। এর মধ্যে আমাদের কাছে আমি আবার আসবো স্যার আপনার কাছে, বেরিয়েছে মাহমুদ্দিন খোকন আমাদের সাথে আসছেন, স্বাগত আপনাকে। আমি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই যে জাতীয় ঐক্যের স্বার্থে, আমি যে প্রশ্নটা আসলে প্রথমে করতে চাইছিলাম, যে জাতীয় ঐক্যের স্বার্থে এবং বিএনপির জোটে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি বিকল্প ধারাকে টানতে বিএনপি অনুসারী বুদ্ধিজীবী, শিক্ষক, পেশাজীবীদের একটি অংশ, আপনি জানেন যে মাইনাস জামায়াত টাইপের একটি ফর্মুলা বাস্তবায়নে সরাসরি প্রস্তাব বেগম খালেদা জিয়াকে দিয়েছেন। সঙ্গে জামাত না থাকলে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দর্শন ও সেন্টিমেন্ট থেকে বিএনপি নিজেকে আসলে আলাদা কিভাবে করবে, মানে এটার কোনো উপায় আছে কিনা? সঙ্গে জামাত যখন ছিল না তখন তো বিএনপি পলিটিক্স করেছে না। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে না। ওই অবস্থাতে বিএনপি ইলেকশনে অংশ নিয়ে 118টা আসন পেয়েছিল না। সবসময় কি জামাত ছিল? তখন তো ছিল না। আমি মনে করি যারা এই প্রস্তাব বেগম জিয়াকে দিয়েছেন তারা অত্যন্ত কারেক্ট প্রস্তাব দিয়েছেন। এবং বিএনপিরকেও বুঝতে হবে যে আপনি যদি পলিটিক্যাল মাইলেজ নেওয়ার কথাও চিন্তা করেন, আপনি জামাতকে ছেড়ে আপনি তখন আওয়ামী লীগকে বলেন আমি ছেড়েছি জামাতকে, আসেন এবার।
তখন তো প্রমাণিত হবে যে আওয়ামী লীগ আসলে ঐক্য চায় নাকি, এবং এটা যে কেন করেন আমি কিছুই বুঝি না। যে এই একটা সন্ত্রাস বিরোধী একটি প্ল্যাটফর্ম, সেখানে যদি ডক্টর কামাল হোসেন বলেন বা আপনি যে সংগঠনগুলোর নাম বললেন, তারা যদি বিএনপির সাথে একটা গণতন্ত্র, আইনের শাসন, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার জন্য যদি তারা ঐক্য করতে চায়, সেই ঐক্য তো জামাতের সাথে ঐক্য করছে অনেক বেশি ফ্রুটফুল হবে, এবং আমি বিশ্বাস করি হবে, এবং এটা বিএনপির ইমেজের জন্য তো অনেক ভালো হবে। আমার কাছে তো মনে হয় যে বিএনপির ভিতরে হয়তো সরকারের বা কারো কোনো লোক আছে যারা আসলে এটা করতে দেয় না। জামাতকে অবশ্যই বিএনপি ছাড়া উচিত এই মুহূর্তে। আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আছেন আমাদের সাথে বেশ মাহমুদুল, সরি যুগ্ম মহাসচিব বেশ মাহমুদুল খোকন, মানে আমি আইনি বিষয়ে অনেক কিছু সেই বলতে গিয়ে উনি যুগ্ম মহাসচিব বিএনপির বেশ মাহমুদুল খোকনের কাছে এটি জানতে চাইবো যে আওয়ামী লীগ নয় 20 দল থেকে জামাতকে বাদ দিতে বিএনপির ভেতর থেকেই অনেকটা চাপ রয়েছে। বিএনপির যেটি যারা বুদ্ধিজীবী আছেন বিএনপিকে সমর্থন করেন তারাও চাপ দিচ্ছেন, তারপরেও বিএনপিকে ছাড়া হচ্ছে না কেন বিস্ময় প্রকাশ করছেন, জামাতকে ছাড়া হচ্ছে না কেন বিস্ময় প্রকাশ করছেন ডক্টর আসিফ নজরুল। আমাদেরও বিস্ময়, আপনি আমাদের কোনো আলো দেখাতে পারেন কিনা? আপনি কি এখন বলবেন না আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে শুনবো আপনার কাছে? আমরা বিরতি নিয়ে ফিরে এসে বেশ মাহমুদুল খোকনের কাছে আসলে শুনি যে কেন ছাড়ছে না। ফিরে এলাম। আজকে বাংলাদেশে জাতীয় দলের ভেতরে বাইরে এমনকি ইউরোপীয় ইউনিয়নের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানও জামাত নিয়ে আপত্তি করলো। জামাতকে আপনার সঙ্গে রাখছেন, এই অনর অবস্থানের কারণ কি পেয়েছে মাহমুদুল খোকন? যে বিষয়ে ডক্টর আসিফ নজরুল জানালেন যে মানে সরকারের ভিতরে লোক আছে কিনা আপনাদের মধ্যে। এখন বাংলাদেশের মানুষ কাল অতিক্রম করছে, যারা গণতান্ত্রিক রাজনীতি করে, বিএনপি, আওয়ামী লীগ পার্টিকুলারলি, দুই দলেরই কিন্তু অনেক দায়িত্ব আছে। আমার দেশ থাকলে, দেশ পরিবেশ থাকলে সেখানে গণতন্ত্র থাকবে, এখানে নির্বাচন হবে। যে ট্রেন্ডটা আসতেছে এখন, এতে কিন্তু সময় পুড়ে যাচ্ছে আমাদের। হয়তো 5-6 মাস পরে আমরা একটু হলো ডিসিশন ট্যাকেল দিতে পারবো কিনা আমি সন্দিহান। জাতীয় ঐক্য, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঐক্যের কথা বলেছেন প্রথম তার বক্তব্যে, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। মাননীয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলেছেন। এখন এইটা উদ্যোগ নেবে কে? সরকার, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, মানুষ জনগণকে বাঁচানোর জন্য, স্বাভাবিক অবস্থা ফিরে আনার জন্য। জামাতকে নিয়ে এত শর্ত আসছে কেন? গত 1.5 বছরে বিএনপি এবং জামাত কোনো একত্রে প্রোগ্রাম দিচ্ছে কিনা বল? সরকারের পক্ষ থেকে এটা না, বলা হয় যে গত 1.5 বছরে বিএনপি এবং জামাত একত্রে কোনো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে? একত্রে মানে 20 দলীয় জোটের পক্ষ থেকে কোনো কর্মসূচি দিয়েছে কিনা? আমরা বিএনপির কর্মসূচির মধ্যেও আবার জামায়াতের নেতাদের ছবি টবি দেখেছি আর কি। না, সেটা তো না, এটা কেউ দেখতে পারবে না। কারণ আমরা কোনো জাতীয় প্রোগ্রাম দিয়েছি কিনা? জাতীয় প্রোগ্রাম গত 1.5 বছর বলতে জাতীয় প্রোগ্রাম না, 1.5 বছর দেওয়া হয়নি, মানে 2016 জুলাই। আমি সেই জন্য এটা চিন্তা করছি আর কি। আমি 2 বছর বললাম না, 1.5 বছর বললাম। ঠিক আছে, মানে 2015 সালে যে সরকার পতনের আন্দোলনটি আপনারা শুরু করেছিলেন, সেটিকে জাতীয় কর্মসূচি বলছেন না? তার মধ্যে জামাত ছিল না? তারপরে বলছি, তারপর থেকে দেখেন আমাদের একসঙ্গে কোনো কর্মসূচি হয় নাই। আচ্ছা, এর মধ্যে যে জিনিসটা আওয়ামী লীগ সুযোগ নিল, তারা জামাতের অনেক লোককে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ জয়েন করিয়েছে, বিশেষ করে নর্থ বেঙ্গলে, রাজশাহীটা সে অনেক জায়গাতে আপনি জানেন। যাই হোক, এটা করেছে, এটা পত্রিকায় এসেছে। আমি ফ্যাক্টটা বলছি। আওয়ামী লীগ প্রধান আবার বলেছেন একটি জামাতের লোককেও নেওয়া হবে না, মানে সেটি হচ্ছে তার দলগত অবস্থান। নিয়েছে চেয়ারম্যান, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের অনেক জায়গাতেই চেয়ারম্যান নমিনেশন দিয়েছে, রাইট, জামাতের লোককে নৌকা মার্কা দিয়ে দিয়েছে। এটা এই মুহূর্তে এই কথাটা অনেক জায়গায় শুনে, আওয়ামী লীগের অনেক কর্মী যেসব জায়গায় জামাতের নেতা কর্মীদের নমিনেশন দিয়েছে তারা শুনতেছে। রাইট, এখন সরকার তো জাতীয় ঐক্য, সরকার দায়িত্ব নেব, এটা জনগণের ঐক্য।
আওয়ামী লীগের কাছে আছে কি সরকার আছে, জনগণ নাই। আওয়ামী লীগের কাছে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আর আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ কিন্তু অনেক সংকুচিত দল হয়ে গেছে। রাজনৈতিক জনসমর্থন দিক বেশি দিয়ে- মাহমুদুল খবর আমি আসলে ঠিক জানি না, মানে আমরা মূল প্রশ্নটিতে থাকছি কিনা যে জামায়াত প্রসঙ্গে আপনাদের এই অনর অবস্থানের কারণ কি? জামায়াত কেন আপনাদের কাছে এত আমি গুরুত্বপূর্ণ? আসতেছি। আওয়ামী লীগ কিন্তু মানে জনসমর্থন দিক দিয়ে ছোট দল হয়ে গেছে এখন। দেখেন ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে সর্বশেষ আগে শুনতাম যে একটা কেন দখল করতে হবে, নিশ্চিত করার জন্য 9টা কেন দখল করতে হয়েছে, আচ্ছা 9টা কেন দখল করতে হয়েছে চেয়ারম্যান চিন্তার জন্য। ওকে, মানে জনসমর্থন এত দেউলিয়াত্ব চলে আসছে। আর বিএনপির কাছে জনসমর্থন আছে। রাইট। তো আইন শৃঙ্খলা বাহিনী তো এমনি নিয়ন্ত্রণ আছে, ডিসিপ্লিন ফোর্স, তারা তো এখানে ঐক্যের কিছু নাই। হ্যাঁ। আর টিনুরা তো এলা তো থাকলে থাক, না থাকলে নাই। খবর ভাই, জামায়াত কেন আর আপনার আপনার কাছে ধরেন গুরুত্বপূর্ণ? আপনার জঙ্গিবাদ জামায়াত কেন আপনাদের আমি কাছে আসতেছি। গুরুত্বপূর্ণ? এখন সরকার যদি মানে এই প্রসঙ্গে আমরা সরকার এইটি যদি- শুনে আবার আসবো না আচ্ছা, আপনার না কাছে? সরকার যদি, আমি যেটা কথা বলতে জি, চাচ্ছি, জি। সরকার যদি এই জাতীয় কান্তি লগ্নকে অতিক্রম করার জন্য, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, নিরাপদ জন্য জাতীয় ঐক্য করতে চায়, মিটিং ডাকক সরকার, মিটিং থেকে বৈঠক ডেকে সরকার সেখানে মধ্যে জামাতকে যদি দাওয়াত দেয় তারা আরবে না, সরকার কি করবে সেটা আমি জানি না। না। খবর ভাই, জামায়াত বিএনপির জন্য কেন গুরুত্বপূর্ণ? আসতেছি, আমাদের গুরুত্বপূর্ণ কিছু না। জামাতের রাজনীতি করে, আমরা আমাদের রাজনীতি, আওয়ামী লীগ রাজনীতি করে। আপনারা বলছেন যে আমাদের সঙ্গে- নির্বাচনী জোট করেছেন আপনারা, আমরা- জামাত নির্বাচন করতে পারবে না এরকম একটি নির্বাচন কমিশন বলে দিয়েছে, তা নির্বাচনী জোট রাখার দরকারই তো নাই। তো আপনি আওয়ামী লীগ ব্যান করেন না কেন জামাতকে? সব দায়িত্ব কি আওয়ামী লীগে পালন কেন করবে জামাত করবে না সম্পর্কে? আওয়ামী লীগ? বিএনপির কোনো দায়িত্ব নাই? আজ শোনেন, মানে আপনাদের অবস্থান জামাত সম্পর্কে এত আমি যেটা অনড় বলতে কেন? চাচ্ছি, বৈঠক ডাকার সময় যদি জাতিকে ডাকবে তারাই আসবে বৈঠক, জামাতকে দেখেন না আপনি। আর এক হলো কি, আপনি কি এইটা শুধু জঙ্গিবাদ সমস্যা? আমাদের সমস্যা আর অনেক আছে। না, ঠিক আছে। নির্বাচন শুনেন, ঠিক আছে। আপনার নির্বাচনী সরকার হলে, এই সরকার জনগণ কর্তৃক নির্বাচনী সরকার হলে হয়তো ইজিলি সমস্যার সমাধান করতে পারতো। আমার কাছে মনে হয় যে এই বক্তব্যটি একটু সরলীকরণ That is very important. আমি একটা কথা বলি না, খোকন ভাই একটা জিনিস ইঙ্গিত দিয়েছে, আমার হঠাৎ মনে পড়লো না ইঙ্গিত শুনে। দেখেন, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, ওই সময়ে যারা আওয়ামী লীগের ছাত্র সংগঠনে, বিএনপি ছাত্র সংগঠনের নেতা ছিলেন, ওনারা তো এখন দলে মোটামুটি প্রভাবশালী। ওনাদের সাথে তো ধরেন আমেরিকান অ্যাম্বাসেডারের ইফতার পার্টিতে বিভিন্ন জায়গাতে দেখা হয়। আমি প্রশ্নটা করেছিলাম, আজকে খোকন ভাই ইঙ্গিতটা দিল, আমি বলি আপনাকে, আপনার কি মনে আছে যখন প্রয়াত জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলনটা হয়, ওই আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি প্রথম জামাতের যে থাকে গোলাম আজমকে গ্রেফতার গ্রেফতার করেছে। গ্রেফতার করার কিছুদিন পরে 1 থেকে 2 বছরের মাথায় জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একসাথে বিএনপি বিরোধী আন্দোলন করে। এখন আমি যখন ওদের সাথে কথা বলেছি, আমার সমসাময়িক যারা এসে তারা বলে আমরা জামাতকে ছাড়লে আওয়ামী লীগ জামাতকে ইউজ করবে না, এটা কি গ্যারান্টি আছে? Right. এখন উনি যে কথাটা বললো যে বিভিন্ন জায়গায় জামাতের নেতা আওয়ামী লীগে জয়েন করেছে, এটা এত ব্যাপক হারে হয় না, কিন্তু কিছু তো হয়েছে, এটা তো আমরা পত্রিকায় দেখেছি। কিন্তু ডক্টর আসিফ নজরুল, আমি আচ্ছা, কিন্তু শুধু ওই মুহূর্তের ক্ষেত্রে শুধু এটা একটু বলে রাখি, আমার জানার জন্য যে জাহানারা ইমামের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটা, সেটি কি গোলাম আজমকে গ্রেফতার থাকতে থাকতে বিএনপি করেছিল নাকি আলাদা পরে করেছে? গোলাম আজম গ্রেফতার থাকতে থাকতে করেছে নাকি? মানে জাহানারা ইমামের সময় রাষ্ট্রদ্রোহ মামলাটা কখন করেছে বিএনপি? এক্স্যাক্টলি কখন করেছে আমার মনে নাই, কিন্তু গোলাম আজমকে বিএনপি গ্রেফতার করেছিল, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। মানে গোলাম আজম গ্রেফতার, জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ হ্যাঁ, মামলা, মামলা মানে হয়েছে। দুটি একসাথেই করেছে? একসাথে হয়েছে, আচ্ছা। অবশ্যই। ওইটা তো আপনি অবশ্যই প্রশ্ন তুলতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেমন আপনি ধরেন আমরা অনেক সময় হয় কি যে মূল ইস্যুটাকে একটু ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটা ইস্যুকে অনেক বেশি প্রমিনেন্ট করে ফেলি। আজকে খোকন ভাই কথাটা খুব স্পষ্ট করে বলেন, কিন্তু ওনার কথা শুনে আমার মনে হলো, ধরেন যদি আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগই তো জামাতকে মাইনাস করে দিতে পারে, আওয়ামী লীগের পক্ষ থেকে বললো আমরা একটা ন্যাশনাল কনফারেন্স ডাকবো, জঙ্গিবাদ দমন করা যায় কিভাবে। সেই কনফারেন্সে আওয়ামী লীগ যদি জামাত বাদে প্রত্যেকটা দলকে ডাকে এবং সেখানে যদি বিএনপি না যায়, তো সবাই বিএনপিকে থুতু মারবে। এটা তো আওয়ামী লীগই করতে পারে। মানে আপনি বলতে পারেন আওয়ামী লীগ কেন সবকিছু করবে? আপনি যদি বলেন আপনি মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র দাবিদার, আপনি বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাহলে এই দায়িত্বগুলো তো আপনার। রাইট। আর জামাতকে নিষিদ্ধ করার দায়িত্ব তো আপনার, কারণ আপনি বলেন যে বাংলাদেশের স্বাধীনতার সমস্ত কিছু আপনি মালিকানা, আপনি করেন। ডক্টর আসিফ নজরুল যে কথাটি বললেন, আমাদের দর্শকও কিন্তু এরকম একটি কথা বলছেন। স্যার, আমি প্রশ্নটার একটু করে বলি যে এই কথাটা কিন্তু উঠছে যে জামায়াতকে বিএনপি জোট থেকে ছেড়ে দিলে আওয়ামী লীগ তাদেরকে নিবে কিনা, আওয়ামী লীগকে বিশ্বাস করার কারণ আছে কিনা, জামায়াতকে নিবে না। আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগ কিন্তু 3 দলীয় জোট রেখার বলেছিল যে তারা কখনো স্বৈরাচারকে সাথে নিয়ে, 2 দলই বলেছিল স্বৈরাচারকে সাথে নিয়ে কখনো রাজনীতি করবে না, কিন্তু সেটি করেছে, তাই সেটি বিশ্বাস কি? এগুলো তো আমি বলি, এগুলো নিয়ে এত আলোচনা আপনারাও করেছেন। আমি এখন সবচেয়ে গুরুত্ব দিতে যাচ্ছি বর্তমান যে সংকটটা, এই সংকটটা যেটা বলা হচ্ছে, আসিফ নজরুল যেটা বললো যে একটা
কনভেনশন ডেকে ডাকে তাহলে? ডেকে সবাই মিলে আমরা একটা ঘোষণা দিলাম যে আমরা জঙ্গিবাদ চাই না, এতে কি জঙ্গিবাদটা শেষ হয়ে না, যাবে? জঙ্গি শেষ হওয়ার একেবারে- দরকার নাই, কিন্তু মানুষের মনে আস্থা ফিরে আমি যাবে। বলছি একেবারে এটা একটা হাস্যকর। আমি জানি না জাতীয় ঐক্য বলতে এই আওয়ামী লীগ বিএনপি একসাথে আসতে হবে এক জায়গায় বসে। আমরা যখন আলাদা তাহলে স্যার আগে করেছিলেন কেন? অবশ্যই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় কেন আমি- করেছিলেন? যদি হাস্যকর হয়, না না আমি বলি- এরশাদ বিরোধী আন্দোলনের সময় দুই নেত্রীর মিটিং এর সময় আপনি এটা স্বাগত জানান নাই, আমি জানাই নাই। আমি বলি এরশাদ বিরোধী আন্দোলন আর এর চেয়েও তো বড় সংকট এটা। এরশাদ বিরোধী আর আইএস মোকাবেলা করা এক জিনিস না। IS তো আরো বড় খারাপ। আমরা যদি আওয়ামী লীগ বলছে আমরা আওয়ামী লীগ তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আছেই, এর সাথে যদি অন্যান্য যত সমস্ত দল আলাদা করে বলে যে আমরা এই সন্ত্রাস বিশেষ করে কিন্তু ধর্মের স্যার, আমি নামে যে একটা জিনিস উগ্রবাদ কিন্তু- স্যার, এটা আমি- আমরা স্যার, চাই না, আমি- তাহলে তো হয়ে গেল তো, স্যার, আমি একটা ঐক্যমত্য জিনিস- এখানে হলো। স্যার, আমি একটা এটা জিনিস- একসাথে এসে বলতে হবে স্যার কেন? স্যার, আমি একটা জিনিস আসলে বুঝতে পারছি না যে মানে সরকারের পক্ষে এই দলগুলিকে আহ্বান জানানো, সব মানুষকে আহ্বান জানানো, ঐক্যের একটা প্ল্যাটফর্মে আনা, এটি তো সরকারের জন্য কোনো আমি মানে বুঝতে পারলাম না, অসুবিধার কিছু আমি না। এইরকম ঐক্যের মানে প্রয়োজনীয়তাটাই আপনি প্রয়োজন- দেখছেন না। আমি কোথাও প্রয়োজনীয়তা আপনি প্রয়োজন দেখছেন না। একসাথে মিলে বললে এটা জোরালো হয়ে যাবে, কে বলছে এটা? জোরালো হয় মানে সবাই মিলে বললে একটু স্যার, জোরালো জায়গা হয়। বললেই জোরালো হবে না, আমি- কিন্তু একটা গুড জেস্টার তো হবে। বিএনপি কি কেউ না করছে যে তুমি একটা এই জঙ্গিবাদ বিরোধী মিছিল করো বা কেনা বলা হয় একটা সমাবেশ করে, কেউ নিষেধ করছে কাউকে? এর আগে যখন আমরা রাষ্ট্রীয় সংকটে পড়েছি, আমরা কিন্তু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মুখ থেকে এরকম শুনেছি, এই সংকটে আমি যদি বিডিআর বিদ্রোহের কথা বলি, যে এই সংকটে কিন্তু আপনারা কেউ এগিয়ে আসেন নাই, একটি ঐক্যের কথা বলেন নাই। এইবারই প্রথম আমরা আমার মনে হয় ঐক্যের এগুলো- কথা, এইবার ঐক্যের কথা আমরা প্রথম শুনতে পাচ্ছি। আমরা কিন্তু আমার মনে হয় সংকটের মধ্যে ঐক্যের কথা শুনি স্যার। ওইটাও একটা পলিটিক্যাল কথাবার্তা ছিল, এগিয়ে আসেন নাই, এটাও একটা পলিটিক্যাল কথা ছিল। আর এখন যারা বলতেছে সবাই এসে একসাথে বললে সমস্যার একটা বিরাট সমাধান হবে, এটাও একটা পলিটিক্যাল কথা। এটা স্যার এটা স্যার, কোনো বিরাট তাৎপর্য- সমাধান হবে এটার না, কোনো তাৎপর্য নাই। কিন্তু এটার একটা আপনি good যে- impact থাকবে। আপনি যে সংকট এখন বিশ্বব্যাপী চলছে, এই সারা বিশ্বে মিলে আপনি কি এই আমাদের এখানে নিলে আওয়ামী লীগ জামাত বিএনপি এটা আছে, এটা কি ফ্রান্সে এরকম আছে, সেটা কি বেলজিয়ামে এই যে এরকম আছে? আমি একটা কথা বলি, তাহলে- খালেদ আমাকে 1 মিনিট টাইম আচ্ছা। দিবেন। আমি দেখি এখন কিছু কিছু নতুন আলোচক আসে, তারা একটা তত্ত্ব দাঁড় করায়। না, নতুন না, না, আলোচক কোথায়? আপনি কথা বলছেন, আপনি কথা বলেন, স্যার। আচ্ছা, বলেন। আমি একটু এক মিনিট শুনেন, আমি আপনার কথা বলি স্যার, আপনি আমার রেসপেক্টের মানুষ, আপনার সাথে বহু প্রোগ্রাম করেছি, আপনি তো নতুন আলোচক না। তারা একটা কথা বলার চেষ্টা করে, খালেদ একটু শুনেন, যে সারা পৃথিবীতে জঙ্গিবাদ হচ্ছে, আমাদের এখানে হবে। একটা জিনিস আপনি বিবেচনা করতে হবে, সারা পৃথিবীতে জঙ্গিবাদের তো সুস্পষ্ট কারণ আছে। আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে বোমা মেরে লাখ লাখ লোককে মেরে ফেলেছে, সে আমেরিকায় জঙ্গিরা আক্রমণ করবে। ইউরোপ করেছে, ইউরোপে জঙ্গিরা আক্রমণ করবে। ইউরোপ করেছে না ন্যাটো জোট, ইরাকে আক্রমণ করে নাই, আফগানিস্তানে আক্রমণ করে নাই, লিবিয়াতে কি আপনার গণতন্ত্রের ওই যে আরব স্প্রিং এ ইন্ধন দেয় নাই, করেছে না? তো তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, তারা ওখানে গিয়ে জঙ্গিবাদ করতে পারে, ঠিক আছে। ভারতের পিছনে পাকিস্তান লেগে আছে, কাশ্মীর করতে পারে। কিন্তু স্যার ইন্দোনেশিয়ায় আমাদের হয়েছে। দেশে- কিন্তু স্যার ইন্দোনেশিয়ায় হয়েছে। কোথায় হয়েছে? ইন্দোনেশিয়া বালিতে হয়েছে। বালিতে হয়েছে, যেটা সেটা তো বিদেশিদের টার্গেট করে করেছে। আপনি একমাত্র সৌদি আরবে হয়েছে, তারপরে মিনাতে হয়েছে, সৌদি আরবে মদিনা তো- শরীফে হয়েছে। স্যার, আপনি সিরিয়াতে- এটা এখন কি পৃথিবীর কোন জায়গা বাকি আছে হওয়ার? আপনি মিডল ইস্টকে কোনোভাবেই এই গ্লোবাল পলিটিক্স থেকে ভিন্ন করতে পারবেন না। একমাত্র খালেদের একটা উদাহরণ এখানে প্রাসঙ্গিক, যে ইন্দোনেশিয়াতেও হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের সাথে কম্পারেবল একমাত্র ইন্দোনেশিয়া হতে পারে, যেখানে জঙ্গিবাদ আসার কোনো কারণ নাই। কারণ আমাদের প্রতি মিডল ইস্টের কোনো কান্ট্রি ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই, আমাদের প্রতি আফগানিস্তানের কোনো মানুষের ক্ষিপ্ত হওয়ার কারণ নাই। না, যারা কিন্তু আসলে আমাদের করছে। দেশ থেকেই তো যুদ্ধ করতে চলে গেছে। না, না, আমাদের দেশ থেকে আমাদের- অর্থ যুদ্ধ করতে গেছে, সেটা তো না, না, হচ্ছে যে আমাদের- ওটা- কাজে আমাদের আমাদের দেশে- এখানে- আমাদের না, দেশে আমি আক্রমণ করে নাই। হাইপোথিসিসটা শুনি। আমার বলছেন, আমাদের আমাদের এখানে দেশে তো কেউ আমার আক্রমণ করে নাই, hypothesis কিন্তু কি? আমাদের দেশে জি। যুদ্ধ করতে চলে গেছে গ্লোবালি already। জঙ্গিবাদ হচ্ছে, বেলজিয়ামে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, আমেরিকা হচ্ছে, এটা বলে বাংলাদেশের থেকে বাইরে কিছু না, এই কথাটা Justify, বলা হচ্ছে justify। চরম বোকামি। Justify। আপনি একমাত্র বলতে পারেন যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ এক্সেপশনাল কান্ট্রি, যেখানে জঙ্গিবাদ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা এই ওয়ার অন টেরর প্রক্রিয়া কোনোভাবে ইনভলভ না। ওকে, ঠিক না? আমরা এটা বিরতি নিচ্ছি। ডক্টর নজরুল ইসলামের বক্তব্য ধার করে আমি এটা বলতে পারবো কিনা বেশ মাহমুদ্দিন খোকন, যে যেহেতু জঙ্গিবাদের কোনো কারণ নাই বাংলাদেশে, তবু যে জঙ্গিবাদ আসলে আসছে, এবং আপনারা বলছেন হোমগ্রোন কারণ আছে। আমি একটু কারেক্ট করি, হ্যাঁ। জঙ্গিবাদের কোনো গ্লোবাল কারণ এখানে প্রযোজ্য না, হোমগ্রোন কারণ থাকতে হোমগ্রোন পারে। কারণ আছে, সেটি যদি আমরা মেনে নেই, তাহলে কি আমরা এরকম বলতে পারবো যে আসলে এই সরকার এই আমাদের এই ক্ষমতা থেকে, জঙ্গিবাদীরা কিন্তু আফগানিস্তানে যুদ্ধ করে এই আসছে, সরকারকে এই ক্ষমতা জঙ্গিবাদীরা থেকে কিন্তু বিভিন্ন হটাতে, জায়গায় যুদ্ধ করে আসছে আমি কি already। এই প্রশ্ন করতে পারবো কিনা, এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে এই হোমগ্রোন জঙ্গিবাদের জন্ম হয়েছে, আমরা এরকম বলতে পারবো কিনা? আমরা একটা আমি উত্তর- আমরা একটা- আমি উত্তর দেবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, যে সরকারকে হটানো এই জঙ্গিবাদের আসলে মূল উদ্দেশ্য। ফিরে এলাম আজকের বাংলাদেশে বেশ মাহমুদুল খোকন। যদি হোমগ্রোন জঙ্গি হয় এবং যারা আসলে রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনতে চায়, তাহলে এটি মনে করার কারণ আছে কিনা যে যারা সরকারের পতন দেখতে চায় তারাই এদের মদত দিচ্ছে, যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে? আমি মনে করি না যে এখন জঙ্গিবাদের যে মতাদর্শটা এটা এত শক্তিশালী হয়েছে কোন সরকার পরিবর্তনে তারা ভূমিকা রাখতে পারবে পারার মতো এরকম কোনো অবস্থা আমি দেখি না। তবে ধরেন আমাদের দেশে যেটা যে মিডল ইস্টের আইএস বলেন বা
আমেরিকা ইউরোপে যেটা আইএসএর যে কর্মকাণ্ড করছে, বাংলাদেশে তো করার কথা না। বাংলাদেশ মানে একদম অনেক ট্র্যাডিশনালি নোন, এটা ওয়েস্টও জানা যে একটা মডারেট মুসলিম কান্ট্রি, এখানে মুসলমানরা মডারেট, এবং সেই কারণে আমার মনে হয়, আমি মনে করি না যে এরকম সিচুয়েশন বাংলাদেশে আছে, এরকম সরকার পরিবর্তনের সঙ্গে এটা কোনো সম্পর্ক আমি দেখি না, আমি মনে করি না। এখন জঙ্গিবাদটা বাংলাদেশে যদি একটু হয়, একটু বাড়ে বা জঙ্গিবাদ থাকে যদি, তাইলে সরকার হটানো থেকে এটাও হইতে পারে, সরকার হটানোর জন্য বলছেন, যেটা একটা ভিউ আছে। আবার সরকার যখন লাভবান হইতো, সরকার শক্তিশালী হইতে পারে, কারণ সব ধরেন আমাদের পাশে হইলো বিশাল এক হিন্দু রাষ্ট্র, হ্যাঁ, হিন্দু রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র, ক্ষমতা আছে হিন্দুত্ববাদী, ওখানে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের জামাত ইসলাম, মানে হিন্দু রাষ্ট্র ভারতকে বললেই জামাত ইসলাম, ভারতে বিজেপি, মানে 15 কোটি 20 কোটি লোককে ধর্মীয় রাজনৈতিক দল ক্ষমতা আছে। এখন তারা স্বাভাবিকক্ষণে তারা তো একটা আছে, প্লাস হলো ওয়েস্টের এখানে এত ইন্টারেস্ট কি আছে, ইন্টারেস্ট আমি বুঝি না। এখানে যেটা হলো যে আসলে আমাদের আজকে বোধহয় মানে সরকারকে অস্থিতিশীল করাটা একটা উদ্দেশ্য হতে পারে। অস্থিতিশীল কিছু আসা যায় না। সরকারের অস্থিতিশীলতা কি আছে? সরকার তো আছে নির্ভর করে আছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর, জনগণের নির্বাচনের উপর, জনগণের নির্ভর করে নাই। জনগণ, আওয়ামী লীগ তো আজকে যে অবস্থাটা আসছে দেখেন, আমি একটু আগে বলছিলাম আওয়ামী লীগ কিন্তু একটা বিশাল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের প্রায় বলি একটা আওয়ামী লীগের সৃষ্টিতে একটা বিশাল ইতিহাস আছে। এটা আন্দোলন সংগ্রাম, পাকিস্তান আমার যত আন্দোলন সংগ্রামে ইতিহাসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে মরহুম শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। প্রেসিডেন্ট জিয়া রহমান সামরিক ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সশস্ত্র সংগ্রাম ঘোষণা দিয়েছেন, কিন্তু রাজনৈতিক লিডারশিপ শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই আওয়ামী লীগ আজকে দেখেন জনগণ আতঙ্কে ভোগে, যেখানে জনগণ আছে, যখন ভোট যেন না করতে পারে। আওয়ামী লীগ পার্লামেন্ট ভোট করতে চায় না জনগণের ভয়ে, পৌরসভা মেয়র ভোট করতে চায় না, উপজেলা চেয়ারম্যান ভোট করতে চায় না, ইউনিয়ন কাউন্সিল ভোট করতে চায় না, এবং স্কুল ম্যানেজিং কমিটি ভোটের মধ্যে পারলে তারা যদি এরকম করতে পারলে ভালো। কিন্তু আওয়ামী লীগের অবস্থা আপনি ধরেন, এই জন্য বলছি ঐক্য মানে প্রধানমন্ত্রী ঐক্য কথা বলছেন, সেই কথা আমরা আইন শৃঙ্খলা বাহিনী একত্রিত আছে। আমি অবশ্য জনগণকে সম্পৃক্ত করতে আমি আবার আপনার কাছে আসবো যে বিএনপি ঐক্যের কথা যখন বলেছে, বেগম জিয়া সঙ্গে সঙ্গে আবার সরকারের পদত্যাগের কথাও বলেছেন। এখন কোনটি যে সরকার শুনবে সেটি আসলে বোঝা মুশকিল। আমি বরং প্রফেসর মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যে আপনারা জামায়াতকে ছাঁটাই করতে বিএনপির ভেতর থেকে দাবির কথা বলছেন, বিএনপি জামাতের জোটবদ্ধতা সমালোচনা করতে চাইছেন, কিন্তু অপরাধী সংগঠন ৭১ ভূমিকা রাখা জামাত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিচ্ছে না কেন, সেটি কি আপনি আসলে বুঝতে পারেন? আবার পাশাপাশি গুলশান সোলাকে হামলা নিয়ে কিছুদিন নীরব থাকলে আপনি নিশ্চয়ই এখন দেখেছেন যে ওই হামলার জন্য আসলে বিএনপি এবং জামাতকেই দায়ী করা হচ্ছে তদন্তের আগে। এই সব কথাবার্তা সবগুলোর একদম রাজনৈতিক দল যেভাবে জবাব দেয়, কারণ উনি একটা দলের বড় একজন পদে আছেন, আমি ঠিক এভাবে বলবো না। তবে বিএনপির সাথে যে 20 দলীয় জোটের মধ্যে যে জামাত আসছে, সেটা আমি বলি, এটা জামাত নিষিদ্ধ করার তো পরের ব্যাপারটা। আমি বলছি এটা অলরেডি বিএনপির ভিতরেই, কারণ আমরা ওই দিন দেখলাম বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী যারা, তারা সবাই কিন্তু এই কথাটাই বলে আসছে, ওখানে কিন্তু তেমন কোনো দ্বিমত হয়নি, সবাই এই কথাটা বলে আসছে জামাতকে ছাড়ার জন্য। এটা আওয়ামী লীগ থেকে বলা দরকার, এটা বিএনপির থেকে আওয়ামী লীগ জামাতকে ছাড়ছে না কেন, মানে নিষিদ্ধ করছে না কেন? আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে না, সেটা কি জবাব আমি জানি না, আইনমন্ত্রী বলতে পারবে। কিন্তু অলরেডি ইলেকশন রাজনৈতিক দল হিসেবে এটা জামাতের এখন আর ওইভাবে নির্বাচন করারও আর সুযোগ নেই, এক অর্থে জামাতের আর সেই সরকারের ভিতরেই কোন লোক বিএনপির ভিতরে জামাতকে আসলে নিষিদ্ধ করতে দিচ্ছে না। আমি জানি না সেটা আসিফ নজরুলের কাছে, তবে আমি যেটা যেই কথাটা আসলে আমরা খুব হালকাভাবে নিয়ে একটা খুব সিরিয়াস একটা সংকটের মধ্যে যখন দেশ যায় বা জাতি যায়, তখন আমরা আসলে সিরিয়াস কথা বলাই ভালো। পরিত্রাণের উপায় কি সেগুলো নিয়ে কথা বলি। আমি মনে করি যে এটা বিএনপিরও এখন আওয়ামী লীগ আহ্বান করলো
ওই যে কোনো একটা মিলনায়তনে ওখানে এসে একসাথে বসে ঘোষণা দেওয়ার জন্য বসে থাকার দরকার নেই। বিএনপি বরং তাদের প্রোগ্রাম নিয়ে নামুক, যে হ্যাঁ জঙ্গিবাদ বিরোধী, মৌলবাদ বিরোধী প্রোগ্রাম তারা দেখ, সেটাই বলুক। প্রফেসর আসিফ নজরুল, আমি একটি তাত্ত্বিক প্রশ্ন আপনাকে করতে সেখানে চাই, যদি তার আগে সরকার বাধা দেয় তখন বলতে পারবে বিএনপি যে আমরা একদিকে মৌলবাদের বিরুদ্ধে সবাইকে বাধার প্রশ্ন আসছে স্যার, কেমন জানি মানে আওয়ামী লীগ সরকারকে জানি কেমন করে স্যার আপনি বলছেন বাধা দিবে এরকম একটি তো এরকম মনে হচ্ছে স্যার আপনার? না না, যদি বাধা দেয় তাইলে বিএনপি বলতে পারবে যে একদিকে বলছে যে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য আর আমাদেরকে মিছিল করতেই দিচ্ছে না, সেটা করুক। আমি তো বিএনপির এই পর্যন্ত গত তো এটা তো আজকে কয়দিন হয়ে গেল, 1 তারিখের থেকে আজকে 19 তারিখ, এর মধ্যে বিএনপি কোনো বড় ধরনের প্রোগ্রাম নিয়ে কনভেনশন করবে এটি বলেছে। আমি প্রফেসর আসিফ নজরুলের কাছে একটি তাত্ত্বিক বিষয়ে একটু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার আগে একটা বিরতি নিতে হবে। প্রশ্নটি করে রাখি, জঙ্গিবাদের জন্য এতদিন মাদ্রাসা শিক্ষা কার্যক্রম, মার্বি মাধ্যম, দারিদ্র এসব বিষয়কে সন্দেহের চোখে দেখা হতো। গুলশান শোলাকিয়ার পরে উচ্চবিত্ত পরিবার, ইংরেজি মাধ্যম, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সন্দেহের চোখে দেখা হচ্ছে। যেভাবে এই অবস্থা অবস্থানের পরিবর্তন হচ্ছে সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, এটা আমরা আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। প্রফেসর আসিফ নজরুল। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর আসিফ নজরুল, জঙ্গিবাদের জন্য যে যাদের দায়ী করা হচ্ছে বা যেই সব অবস্থাকে দায়ী করা হচ্ছে সেই অবস্থা অবস্থানের পরিবর্তন কিভাবে দেখছেন এই প্রশ্ন? না, আপনি প্রথমে বলেছিলেন যে মাদ্রাসার ক্ষেত্রে যে সমালোচনা হয়েছে, তারপর এখন দেখা যাচ্ছে উচ্চবিত্ত পরিবারের লোক আসছে। আমি মনে করি কি দুইটা ক্ষেত্রেই না আমাদের অনেক বাড়াবাড়ি আছে। একটা হচ্ছে কি মাদ্রাসার বিরুদ্ধে যে সমালোচনা করা হয়েছিল তখন সেটা প্রচন্ড ঢালাওভাবে করা হয়েছিল, এবং যারা সমালোচনা করতো মনে হতো তাদের একটা এজেন্ডা আছে, তারা জঙ্গিবাদ সমস্যা দূর করার চেয়ে তারা মাদ্রাসা সেটা প্রচন্ড ঢালাওভাবে করা হয়েছিল, এবং যারা সমালোচনা করতো মনে হতো তাদের একটা এজেন্ডা আছে, তারা জঙ্গিবাদ সমস্যা দূর করার চেয়ে তারা মাদ্রাসা শিক্ষা উপরে ফেলতে বা একদম টোটালি চেঞ্জ করে ফেলার ব্যাপারে বেশি আগ্রহী, এবং খুব এমনভাবে কথা বলতে খুব সিম্প্যাথেটিক সমালোচনা মনে হতো না। কিন্তু সমালোচনা যেটা ছিল মাদ্রাসার থেকে আপনার জঙ্গিবাদের উত্থান, সেটা আবার পুরাপুরি ভুয়াও ছিল না। কারণ আপনি যদি বিএনপি আমলে জেএমবির যে অপারেশনগুলো দেখেন, ওইখানে যারা ছিল তারা তো সব ম্যাক্সিমাম মাদ্রাসা ছিল, এমনকি আপনার হোলি আর্টিজানে যে ওইখানেও 2-1 মাদ্রাসা ছিল। কাজে সমালোচনাটা পুরাপুরি ভিত্তিহীন ছিল না, কিন্তু প্রচন্ড ঢালাওভাবে, আক্রমণাত্মকভাবে, হিংসাত্মকভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে করা হতো। 1, 2 হচ্ছে এখন আমরা যে বলছি যে উচ্চবিত্ত পরিবারের অনেক ছেলেরা, সেটা কেন, কারণটা কি? দেখেন, আমি কারণ বলার মতো অবস্থায় নাই, কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে কি এই এত বড় একটা জিনিস নিয়ে কোনো রিসার্চ করার আগ্রহ, কোনো উদ্যোগ কারো নাই। আপনি দেখবেন এই দেশে ইকোনমিস্ট বলেন, সাংবাদিক বলেন, সবাই সকল ব্যাপারে এমনি কথা বলে ফেলে। আমরা বলতে পারি আমাদের বড় জোর ধারণা। আমার নিজের কাছে মনে, দেখেন খালেদ, আমাদের এই ফেনোমেনাটা যে এরকম একটা জঙ্গিবাদ হবে, আমি বলেছিলাম আপনাকে একটা হোমগ্রোন কারণ থাকতে পারে। হোমগ্রোন জঙ্গি হয়তো আইএস এর সাথে কোনো কানেকশন আছে, কারণ তাদের ওয়েব পেজে বারবার আপডেট দিয়েছে, এটা একটা প্রচন্ড সন্দেহ সৃষ্টি করেছে আইএস এর সাথে কোনো না কোনো কানেকশন আছে, হয়তো আইএস ক্রেডিট নিয়েছে, হয়তো একটা মিনিমাম হলে যোগাযোগ আছে। এখন এই ছেলেগুলো এখানে আসলো কেন? হঠাৎ করে আমাদের মনে হতে পারে, আমরা খুব বিস্মিত হয়ে যেতে পারি, এই রকম পরিবারের ছেলে এখানে আসলো কেন? আমি তো মনে করি এই বিষয়টাও একটা বোকার মতো বিষয়। কারণ আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা আফগানিস্তানে যুদ্ধ করেছে, যারা প্যালেস্টাইনিদের পক্ষে যুদ্ধ করেছে, যারা সিরিয়াতে গিয়েছে, তাদের মধ্যে কেউ কি সম্পন্ন ঘরের ছেলে ছিল না? তারা কি সব ফকিরের ছেলে ছিল, গরিবের ছেলে ছিল? কাজেই মানে আমি বড় লোকের ছেলে হলেই আমার কোন রকম মানসিক আপনার বিভ্রান্তি থাকবে না, যাতনা থাকবে না, ঠিক না। আমি নিজে বিশ্বাস করি কি, আপনি যদি খুব সিম্পলি দেখেন যে পৃথিবীতে সবচেয়ে কম জঙ্গিবাদ, সবচেয়ে কম অপরাধ, সবচেয়ে কম সন্ত্রাস কোথায় হয়? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কথা আমরা বলতে পারি, কানাডার কথা বলতে পারি, নিউজিল্যান্ডের কথা বলতে পারি। যেসব দেশে রুল অফ ল আছে, যেসব দেশে ইকোনমিক ইনজাস্টিস নাই, যেসব দেশে প্রকৃত অর্থে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আছে, যেসব দেশ অন্য দেশের উপর খবরদারিত্ব বা অন্য দেশের উপর অন্যায় করে না, সেরকম দেশে আপনার সন্ত্রাসী প্রবণতা কম, মোটা দাগে। এখন আপনি যদি সন্ত্রাসী প্রবণতা হিসাবে দেখেন যে এখানে আমার কেন জানি মনে হয় এখানে যারা সন্ত্রাস করেছে বা যারা করবে বলে সরকার আশঙ্কা করে, তারা এই জিনিসটা জানে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচন্ড দুর্বলতা আছে, সামর্থ্যের দুর্বলতা, কমিটমেন্টের দুর্বলতা। আমি আপনাকে একটা জিনিস বলি, জঙ্গি সমস্যা দূর করতে হলে সরকারকে পুলিশ, র্যাব এদের রাজনীতিকরণ বন্ধ করতে হবে, বিজিবির রাজনীতিকরণ বন্ধ করতে হবে, এদেরকে দলের কর্মীদের মতো করে বিএনপি জামাত নিধনের কাজে ব্যস্ত না করে প্রকৃত জঙ্গিদের অনেস্টলি খোঁজার মানসিকতা তৈরি করতে হবে। আরেকটা কথা আপনাকে বলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, সামর্থ্যের প্রশ্নটা আপনি দেখেন, র্যাবের পক্ষ থেকে ওয়েব পেজে দেওয়া হয়েছে যে এরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, এদের সম্পর্কে আপনারা জানলে বলেন। আপনি কি খালেদ ভিডিওটা দেখেছেন? আপনি কারো চেহারা চিনতে পেরেছেন? তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গুলশান সহ বিভিন্ন এলাকাতে জঙ্গি আক্রমণ হবে বলে ওনাদের কাছে তথ্য ছিল। তথ্য থাকার পর আপনি নাকি তথ্য প্রযুক্তির চরম শিখরে পৌঁছে গেছেন।
আপনাকে এত ফালতু সিসিটিভি কেন ওখানে? আপনি আমার কথার উত্তর দেন, তার মানে সামর্থ্য কত কম। আপনি আরেকটা জিনিস দেখেন, এগুলি তো না, আমাকে একটু বলতে দেন। আরেকটা কথা হচ্ছে, যখন প্রথম জঙ্গিদের নাম বলো ডন, বিকাশ বিকাশ প্রকাশ মাখন, এটা আপনি যতই যুক্তি দেন না কেন, পুলিশ যে মানুষের কাছে মিথ্যাচার করে, সরকার যে মানুষের কাছে মিথ্যাচার করে, প্রকৃত অপরাধীকে ঢেকে দেয়, এগুলি মানুষের কিন্তু মনে প্রবল- সেটি বোঝা গেল কিনা যে সেটা আসলে কি- এই মিথ্যা সেটা যদি জঙ্গিরা কি আপনার আমার চেয়ে কম স্মার্ট, তারা যদি বলে বুঝে যে এই সরকারের সামর্থ্য এবং আন্তরিকতা দুইটার ক্ষেত্রে বিরাট ঘাটতি রয়েছে, তাহলে তারা আরো বেশি কাজ করার চেষ্টা করবে। আমার মনে হয় যে বেসা মাহমুদুল খোকন 1 মিনিট যদি আপনি এই প্রসঙ্গে বলেন, Sorry, আমরা অনেক একটু- সময় নিয়ে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি প্রথম যেটা বলছিলাম, আপনি যে জামাতকে কেন বিএনপি যেটা জি। সেটা বলতে চাচ্ছি, আসলে আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ড দেখেন, আওয়ামী লীগের অতীত ট্র্যাক রেকর্ড ভালো না। স্বাধীনতার পর প্রথমে আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তফা কামালের নেতৃত্বেই সামরিক শাসন জারি হয়েছিল। এবং দেখেন আওয়ামী লীগ 86 সালে আওয়ামী লীগই আন্দোলন সংগ্রামে বেমানি করে এরশাদ সাহেবের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল। তখন 95 সালে আওয়ামী লীগেরই সমর্থক পরবর্তী আওয়ামী লীগ করছে, সেনা কুকুর চেষ্টা করছিল। আবার 2007 সালে আওয়ামী লীগই এই যে জেনারেল মইনের সঙ্গে মানে সেনা আর্মি ক্যাটাগরি গভর্নমেন্টের সঙ্গে প্যাক করে খুবই জেনারেলাইজেশন হতে, যাই হোক বেসা মাহমুদুল খোকন, আমরা এটা- যেটা আমি যেটা বলতে চাচ্ছি, জি, আমাদের মানে যে- আমাদের আপনি আইনজীবী হিসেবে এরকম বলবেন কিনা যে মানে যে আমি মনে করি ত্রয়োদশ সংশোধনী থাকা সত্ত্বেও আচ্ছা, আপনারা রাষ্ট্রপতি শাসিত সরকার আপনি শুনুন, আপনার যে দেশের রাষ্ট্রীয় পুঁজি ব্যবস্থাপনায় এখানে আপনার হাজার হাজার কোটি মালিক হয়ে যাচ্ছে, কেউ 5-10 বছরে, কেউ জাস্ট না খাচ্ছে। এই ধরনের লুটপাটের দেশ এটা হয়ে গেছে এখন। আপনার এখানে বিচার বিভাগ রাজনীতিকরণ, এখন আছে। দেখেন এই যে আইনমন্ত্রী বিচার বিভাগ রাজনীতিকরণের আইনমন্ত্রী কথাটি- বলতেছে কি জামিন দেওয়ার ব্যাপারে গিয়া অনুরোধ করছে। জি। হোয়াট ইজ দিস? এই সব কিছু মিলেই মনে হয় যে সবকিছু একাকার হয়ে গেছে। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সরকারের স্বচ্ছন্দতা আনতে হবে, ট্রান্সপারেন্সি আমরা আসতে হবে, একটু- ডেমোক্রেসি আসতে হবে। দেখবেন যে তখন আমরা একটু গিয়া এইসব frustration থাকবে না। প্রফেসর মিজানুর রহমানের অনেক- কাছে এবং- প্রফেসর মিজানুর রহমানের কাছে আসতে চাই। ন্যায় বিচার এবং বিচারের সমতা, সামর্থ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনীতিকরণের প্রসঙ্গগুলি না, আসছে। অবশ্যই আমরা সামর্থ্যের সীমাবদ্ধতা তো আমাদের আছেই, আমাদের এটা বলতে অনেক, হবে। অনেক। আরো আরো দক্ষতা বাড়াতে হবে এবং প্রচুর আমাদের পুলিশের সংখ্যা কম এবং পুলিশের যে বেতন, যেই সুযোগ সুবিধা সেগুলো কম এবং তাদের যানবাহন, অস্ত্রশস্ত্র সেগুলো অবশ্যই আমাদের বাড়াতে হবে, আধুনিক প্রযুক্তি আসতে হবে। কিন্তু আমরা একটু আমি করি যে যেটা কেবলমাত্র দরিদ্র মাদ্রাসার এতিমদেরকে দায়ী করা হতো এবং মানসিকভাবে কিন্তু আজকে যারা এখানে অলি আর্টিজানে যারা এই ঘটনা ঘটিয়েছে, বড়লোক বলতেছি এবং অনেক মানে মানে যেটাকে বলে অবস্থাপন্ন, মানে যেগুলো বঞ্চিত শ্রেণীর না আর কি, কিন্তু একদিক দিয়ে কিন্তু এরাও এতিম বা বঞ্চিত। আবার এখন তো বেরিয়ে আসছে যে ছেলে মালয়েশিয়া বোধহয় চলে গেছে, এই জন্য আর খোঁজে নাই, এরকমও পরিবার দেখতে পাচ্ছি আমরা। তার মানে হচ্ছে এদের মা বাবা ছিল কিন্তু তারা প্রকৃতপক্ষে এতিম ছিল। এদেরও আসলে ওই এতিমদের থেকে এদের অনেক সময় আছে না, আওয়াজ করা না হয়। এই এতিমদের অনেকে- থেকে অনেকে এদের অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেকে নিখোঁজ হয়েছে, অনেকে র্যাবও নিখোঁজ করছে। না এখন তো পুলিশও র্যাবে- নিখোঁজ এখন করছে। তো উল্টা দেখতেছি, পুলিশও নিখোঁজ এখন করছে। বরং র্যাব বলতেছে আপনার কারা কারা নিখোঁজ হয়েছে আমাদের কাছে খবর র্যাবের দেন। কাছে লিস্ট আছে। না, তাদের সেটাই নিখোঁজ বলছি। এই করাইছে। জিনিসগুলো আমরা মানে খুব সরলীকরণ করে যে এখন যে সমস্যার মধ্যে আমরা না শুধু পুরো আসিফ নজরুল বলছে যে এই দেশে হয়েছে আর বাকি দেশগুলো হবে না, এরকম বলার কোনো আমি মনে করি সময় আসে নাই। কোথায় কোথায় হয় আরো হয়তো দেখতে হবে, কারণ এখন কোনো প্রথম তো আমরা ব্লগার দিয়ে শুরু হয়েছিল ব্যাপারটা, যে ব্লগার নাস্তিক, সে ধর্ম মানে না, আল্লাহর বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে কথা বলছে, তারপরে পাদ্রী, তারপরে দর্জি, তারপরে কেন বলা হয় ওই তাবেলা সিজার, একজন দুইজন, তা এগুলো সবই ধরলাম যে এগুলা ইসলাম বা ইসলামের বিপক্ষে যারা কাজ করছে আর এরা তাদেরকে একই পক্ষে মনে করে তাকে মারছে। কিন্তু ইভেন হোলি আর্টিজানে যারা মারা গেছে তারা পশ্চিমাদের বন্ধু, ইটালিয়ান, জাপানিজ, কিন্তু শোলাকিয়ে যাদেরকে মারা হলে তারা কারা, সেটা নামাজ পড়তে গেছিল মানুষ। জনগণের ঐক্য দরকার। না না, এটা ফেস করতে হলে জনগণের ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা আমি মনে করি বিএনপি যদি কালকেও সমাবেশ করে বলে যে আমরা এই সন্ত্রাস, সেই ঐক্য প্রতিষ্ঠিত হবে, মানে শুধু জঙ্গি না, গণতন্ত্র আছে, মানে নির্বাচন আছে, অনেক আন্দোলন আছে। স্যার, জাতীয় ঐক্যটা কি বিএনপি নেতৃত্বে করতে চাচ্ছেন আপনি? আমি কারণ নেতৃত্ব বলতে পারি না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেক দল আলাদা আলাদা। প্রফেসর মিজানুর আলাদা। রহমান, প্রফেসর আসিফ নজরুল এবং বেসা মাহমুদুল খোকন, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।